আচ্ছা, এটা কি মনে কামব্যাক হবে? এই কামব্যাক ওয়ার্ডটা কেন আসতেছে? যেই সারিকা সারা বাংলাদেশে ক্রাশ ছিল এক সময়, সেই সারিকা এখন বাংলাদেশে ক্রাশ না কেন? মানুষ আমাকে নিয়ে না চ্যালেঞ্জই ফিল করে। তোমাকে ভালো কাজ করতে হবে। ক্যামেরা আছে বলে অনেক চিন্তা গুরুত্ব দিও না, অনেস্ট উত্তর দিও, মানে কোনো ডান বাম রেখে উত্তর দিও না। তোমার দুজনে কেমন পার্সোনাল সমস্যা আছে? তোমার কাছে কি মনে হয় তোমার ক্যারিয়ারে কোনো কিছুতে কোনো ভুল ছিল? 2008, 9, 10-এ যে ইমনকে দেখছি বা দর্শক যে ইমনকে চিনতো, তাকে নিয়ে সিনেমা ঘোষণা দিলে যে মানে উদযাপন ছিল, যে মানুষের এক্সপেকটেশন ছিল, সেটা কিছুটা 2024-এ কমে গেছে। সেটা কারণটা কি? মানে সেটার জন্য মানে ওই যে ইমন যে যখন নতুন আসছিল পুরো হাইপ ক্রিয়েট করছিল, সেটা কেন না, মানে নর্মালি কেন না? এটাতে তোমার নিজের কি কথা যে কেন? আচ্ছা ইমন দেখি তো কি করবে। আমি বলি আসলে যেটা হয়েছে, মানে আসলেই ঠিক যে আমি যেভাবে আমার ক্যারেক্টার স্টার্ট হয়েছিল, তো ওইখান থেকে এই যে ইন দ্য লং জার্নিতে মানে অনেক আপস অ্যান্ড ডাউন ছিল, অনেক ডাউন ছিল, মাঝখানে অনেক ডাউন ছিল, আবার আপে গেছে, আবার ডাউনে গেছে। এটার কিছুটা দায়ভার আমার উপরও পড়ে আসলে। আমি অনেক কিছু চুজ করতে পারি না। আমি যখন প্রথম আসছি ইন্ডাস্ট্রিতে, আমি তো আসলে আমার ক্যারিয়ার স্টার্ট হয়েছিল মডেলিং দিয়ে। সো মডেলিং এর সর্বোচ্চ বাংলাদেশের যেটাকে সর্বোচ্চ অ্যাওয়ার্ড বলে ওটাও পাইছি। কিছু নাটক করার পর আমি ফিল্মে চলে গেলাম। মানে ফিল্মের প্রতি আমার আসলে টিল না অনেক বেশি দুর্বলতা কাজ করে। আমি ফিল্মের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করছি লাইফে। মানে এটা আমি এই একটা প্রোগ্রামে বলে শেষ করা সম্ভব না, এত স্যাক্রিফাইস আমার আছে লাইফে। আমার ফ্রেন্ডরা যখন নাটক করে একটা মানে অনেক কিছু টাকা কামাইছে, আমি ওইগুলো বাদ দিয়ে আমি শুধুমাত্র ফেল করছি। তো এইটা করার কারণ হচ্ছে কি, আমরা যে সময় ফিল্মটা মানে স্টার্ট করলাম, তো আমাকে নিজে ইমন ফিল্মে আসছে মডেলিং থেকে, ওই যে হাইপ ক্রিয়েট হয়েছে, এরপরে আমি তখন মানে অনেক ইম্যাচিউর অবস্থায় ছিলাম। তো যে কারণে মানে ফিল্মে কেউ ডাকলো আর যে সাইন করে ফেলতাম আর শুটিং শুরু হয়ে যেত। মানে এই যে আমরা যে কাজটা করলাম এই প্ল্যাটফর্মের জন্য আমাদের যে মানে ডেডিকেশন ছিল, আপনি আমাকে যেভাবে আমাকে মেকআপ করার পর আবার এইটা অনেকদিন তো অনেকদিন, এক মাসের উপর হবে যে আমরা অনেক কিছু করছি প্রিপারেশনের জন্য। তো ওইটা না, সাইন করলাম 3 দিন পর থেকে শুটিং। মানে ওই কালচারটাই তখন ছিল আসলে। ওনারা যেটা বলতো, ইমন তোমার ক্যারিয়ারটা চেঞ্জ হয়ে যাবে, মানে যখন যে ডিরেক্টরের সাথে আমি সাইন করছি, ইমন তোমার লাইফটা ঘুরে গেল মনে। তো এমন ভাবে ঘুরছে যে কিছু ফ্লপ হয়ে ঘুরে গেছে। ঠিক আছে। সো এই যে এই ব্যাপারগুলো, যে ডিরেক্টরেরও কিছু দায়ভার ছিল। তারপরে ওই সময় যে আমাকে নিয়ে শুধু রোমান্টিক ছবি ভাবতো, যে আমার সারা জীবনের শখ ছিল যে আমি মানে আমির খান আমার খুব পছন্দের। উনি যে ভার্সেটাইল অ্যাক্টিং গুলা করে, আমি নিজের মধ্যে বাসায় বসে বসে ধারণ করি, আমি যদি এরকম স্কোপ পেতাম। তো আমাকে কিছু হলেই যে হবে যে ইমন তোমার 4টা গান আছে রোমান্টিক, আর মানে আমাকে ভাবতেই হচ্ছে রোমান্টিক না কিছু। তো ওইটাতেও না আমি বারবার বিরক্ত হয়েছিলাম, কিন্তু আমার ক্যারিয়ারের সাথে আমার ফিল্মটা করে যেতে হয়েছে। বাট আমি যার সাথে কাজ করতে চাই বা আমার ভিতরে যে ক্ষুধাগুলো, এই ক্ষুধাগুলো আমি কারোর সাথে শেয়ারও করতে পারতাম না। হ্যাঁ, যে আমি আসলে কাজ করতে চাই। তো এখন 2024 এসে, বা 24 তো না, ধরেন 18-20-এর পর থেকে কিন্তু একটা রেভলিউশন স্টার্ট হয়েছে। এখন আমি বুঝিস, আমি যদি ওর সাথে কাজ করতে পারতাম, এর সাথে যদি কাজ করতে পারতাম, বা ক্যারেক্টারটা যদি আমাকে দিত। মানে যেই সারিকা সারা বাংলাদেশে ক্রাশ ছিল এক সময়, সেই সারিকা এখন বাংলাদেশে ক্রাশ না কেন? এটা কি শুধুমাত্র বয়স, নাকি আসলে খারিকা কাজ দিয়ে ওই কন্টিনিউশনটা রাখতে পারেনি? তোমার কি মনে হয়? যদি হারায় যাওয়ার কন্টেন্টে মানে কনটেক্সটে বলি, সেটা হচ্ছে যে তুমি যে বললা ফেসবুক, তুমি বলছো যে এটাতে হারানো না, বাট এটা অনেক বড় একটা ভূমিকা রাখে, রিজন রাখে। যেহেতু আমি ফেসবুক ইউজ করি না, কোনো রকম কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করি না, তো 7 ইয়ার্স কিন্তু লম্বা টাইম। এবং এখনকার যে টাইমটা কিন্তু আমাদের আগের মতন না। আমরা আগে যখন কাজ করতাম সবকিছু কিন্তু মানে অনলাইন বেস ছিল না বা ফেসবুক বেস ছিল না। এখন যে যার কাজের প্রচার আসলে ফেসবুকেই করে, প্রতিটা আর্টিস্টরা তো পেজ ফলো করে তারা জানতে পারে। কিন্তু না না, এমন কি কোনো কাজ তোমার হয়েছে এই কদিনে যে কাজটা ধরো অনেক ভালো কাজ কিন্তু মানুষ জানে নাই? নাটকদের মধ্যে করেছি, আর ওটিটির কাজ যেটা করেছি, রবি রোটা থেকে আমি ভালো সাড়া পেয়েছি। ডিরেক্টর রবি রোটা খুব ভালো ডিরেক্টর। হ্যাঁ, এর মধ্যে অনেকগুলো নাটক, এবং নাটকের যদি ভিউ এর কাউন্ট করে অনেক আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি যেহেতু আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মানুষ বলে যে সামটাইমস ইউ শুড স্টপ এন্ড স্মেল দ্য রোজেস। তোমার কাছে কি মনে হয় তোমার ক্যারিয়ারে কোনো কিছুতে কোনো ভুল ছিল? অবশ্যই। কি ভুল? অবশ্যই ভুল ছিল। এটা মানে অফকোর্স আই হ্যাভ টু এডমিট দ্যাট। যেটা হচ্ছে যে যখন আসলে প্রতিটা আর্টিস্টের একটা টাইম থাকে, একটা ফ্লো থাকে, একটা ফ্লোর টাইম যায়, সবারই কিন্তু একটা হাওয়া যায়। সো ওই টাইমটাতে আমি আসলে কাজ বন্ধ করে ফেলেছিলাম। ওই সময় কাজ বন্ধ করে আসলে আমি একটু ইমোশনাল, মেবি জানি না, তখন আমার মনে হয় আমার পার্সোনাল লাইফটা ইম্পর্টেন্ট। সো আমার ওখানে ফোকাস করা উচিত।
তো তখন আর কি আমি কাজ স্টপ করে ঘর সংসার সন্তান তাকে সময় দেওয়া সেই কাজে বিজি হয়ে গেছিলাম। তো ওই ফ্লোটা আমার মনে হয় আমি যদি আরো কিছু বছর ক্যারি অন করতাম ওই সুবাদে হয়তো আমার আরো ভালো কিছু কাজ আসতো। অফার আসেনি এর মধ্যে আমি সেটাও বলবো না, অফার আসছে বাট সামহাও এটাতে ক্লিক করছে না। যে তোমার সাথে এটা যখন ক্লিক করে গেল, এরকম যদি আমার ক্লিক করে যায় দেন অবভিয়াসলি। আমি সত্যি বলবো মানে আমাদের কি হয় যখনই আমি আসলে আমার প্ল্যানটা কি ছিল মায়াতে, আমি দুজন এমন কাউকে নিব যাদেরকে মানুষ এক্সপেক্ট করে না একসাথে, এবং এক সময়কার যারা খুবই জনপ্রিয় দুজন আর্টিস্টকে নিয়ে আমি এখন আমি এই কাজটা আমি করতে চাইছি, এবং একটা ফ্যামিলি ড্রামা এবং একটু গল্পটা একটু কিছুদিন আগের গল্প, তো আমি ওই সময়কার জুটে নিতে চাইছিলাম। বাট হ্যাঁ, আমার কিন্তু আসলে আমি হয়তো বিঞ্জের সাথে এর আগে আমার একটা হিট প্রোডাকশন ছিল ফ্রাইডে, দ্যাটস ওয়াই তারা আমাকে আর্টিস্ট নিয়ে কথা বলেনি। কিন্তু আমি যখন বললাম ইমন এবং সারিকা, তো তারাও কিন্তু একটু কনফিউশন ছিল যে তারা কি পুল অফ করতে পারবে কিনা। সবসময় যে চ্যালেঞ্জ আমি পাস করবো এটা নাও হতে পারে আসলে, কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে চ্যালেঞ্জটা আমি নিব, আজকে আমি একজন যার কাজ সবসময় হিট হচ্ছে, এখন সময় তো সবার ঠিক মতো যায় না, ওইটা একটা খুব মজা হিট হচ্ছে। আর একটা এমন কাউকে নিয়ে আমি একটা ভালো প্রোডাকশন যদি যাকে কেউ আশা করে নাই, নতুন ভাবে দেখবে, আমি বিশ্বাস করি এই প্রোডাকশনে ইমনকে মানুষ নতুন ভাবে আবিষ্কার করবে, সারিকাকে মানুষ নতুন করে আবিষ্কার করবে। এটা যে চ্যালেঞ্জটা এবং শুটিং যে আমি চ্যালেঞ্জটা নিচ্ছি, এটা আমার কাছে মনে হয়েছে যে দেখে আমি চ্যালেঞ্জ উঠতে কিনা। আর এটা আমার অন্য কাজের থেকে একদমই আলাদা, এটা খুবই হিট ফর্মুলার কাজ না, আছে না দুইটা গান থাকবে, একটা রিয়েল স্টোরি। ফ্রাইডে কি ছিল যে এমন একটা ট্রেইলার ছিল, মানুষ আছে দেখি কি হয়েছে। এটা আসলে তোদের ফ্যামিলির কাজ, মানে এই বয়সে মানে তোমরা যে সময়টা পার করতেছো দুজনে কিন্তু ফ্যামিলি আছে এখানে, কিন্তু এইরকম একটা গল্প। তো আমি যাচ্ছিলাম যে দুজন নায়ক নায়িকা যারা এই ফ্যামিলিটা করছে, সংসারটা করছে, যাদের মধ্যে ছাড়াছাড়ি হইলে তারা কষ্ট পাবে, এই দুটো ফ্যামিলির মানুষ যদি হয় তাহলে আমার মনে হয় বেটার। বাট একটা ছোট থ্যাঙ্কস দিতে চাই, না বড়ভাবেই থ্যাঙ্কস দিতে চাই বেঞ্চকে। তারা এই কোলাবোরেশনটা ঘটাইছে, আমরা একসাথে কাজ করলাম অনেকদিন পর। আই হোপ যে এটা মানে আসলেই ভালো হবে। আমি আপনার সাথে কাজ যদি না করতাম আমি আসলে বুঝতামই না যে আপনার ম্যাজিক গুলা কোত্থেকে আসে আসলে, জানি না। মানে আপনি একটা আর্টিস্টকে, আমার কাছে কিন্তু আমি অনেক মেধাবী না, কিন্তু আমার মনে হয় পরিশ্রমী। আপনি যেরকমই হন, না না আমি বলি আমি ওই ডিরেক্টরকে খুব পছন্দ করি যে আমাকে গল্পের পাশাপাশি, অনেক ডিরেক্টর শুধু গল্প নিয়ে ভাবেন, মানে আমাকে নিয়েও তো ভাবতে হবে। আমি যে একটা জিনিস দিব, আপনি যেটা ভাবছেন যে আমাকে চেঞ্জ করার জন্য, আমি দেখছি যে না আরো ছোট করতে হবে, না এখনো তো ইমন পাচ্ছি, আমরা কয়েকদিন না এখন ইমন, আমি তো ইমনই পাচ্ছি। আমি কথাটা ইনফ্যাক্ট সব জায়গায় বলেছি তোমার সাথে কাজ করার পরে যে আমি সুপার লেভেলের ইমপ্রেস, মানে তোমার যে পরিমাণ ডেডিকেশন বা টাইম তুমি যে পরিমাণে দাও, সেটা আমাদের গল্প নিয়ে বসার মানে শুটিং এর আগের যে টাইমটা তুমি, আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, শুটিং এর মানুষকে চেনাটা খুব ইম্পর্টেন্ট। কাজের আউটপুটটা তোমার এত মানে একটা ডিরেক্টর আমাকে বলতেছে কই তুমি, আমি বাসায় আসো, আমি ভাবছি স্ক্রিপ্টে শোনাবে, দেখি সে আমার নিয়ে খাচ্ছে, গল্প করতেছে, আড্ডা। আমি কি ভাই, আমি মনে মনে ভাবছি কিছু বলে না কেন, কবে কিছুই বল না। আবার পরের দিন আসো, এরকম তো 10 দিন শুধু আড্ডাই মারলাম, খাইলাম। আমি বললাম যে ভাই মানে আমি আছি আসলেই নাকি গল্প করে সময় কাটাবে। তখন আমি এখন এসে ফিল করতেছি যে শুটিং এর জায়গায় বুঝছিলাম কেন আমার সাথে বসছিলাম আমাকে বারবার, আমি কিন্তু প্রথম বুঝি নাই, আমি আমাকে ডাকতেছে বা না, শুটের জায়গায় বুঝছিলাম, শুটে যে আমি ফিল করছি যে এই যে মানে একটা, যেমন আমরাই তো বসতাম, মানে আমি তো মানে সারিকার সাথে মানে ওই একদিনও বসি নাই, আমরা শুধু আমরা দুজন বসছি। এই যে আমরা যে বসলাম, তখন আমি ফিল করছি এই যে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, এই যে কেমিস্ট্রি ডিরেক্টরের সাথে যে একটা বলতেছে, আমি বোঝার চেষ্টা করতেছি। ইভেন আমি কালকে একটা ইন্টারভিউ দেখতেছিলাম, সাকিব ভাই, চঞ্চল ভাই বা ওই মিমি, নাবিলা, সবাই একটা কথা বলতেছে আর আমি হাসতেছি ইন্টারভিউটা দেখে, যে হুট করে এসে ডিরেক্টর বলে না এই স্ক্রিপ্ট না। তা আমি মনে আছে আপনার, আমি স্ক্রিপ্ট মুখস্থ করে আসছিলাম। আমি একটা দর্শকদের কথা বলি, মানে আমরা দুইভাবে ডিল করছি দুইজনকে। সারিকা স্ক্রিপ্ট পড়লে, রিহার্সেল করলে বেটার ডেলিভারি দেয়, ইমন যত বেশি রিহার্সেল করে তত বেশি ও খারাপ করে। তো আমার সেটে আমার এডি থেকে বলা ছিল ইমনের রিহার্সেল করার নিষেধ। এখন ইমন ওয়াশরুমে রিহার্সেল করতেছে, আমি বলছি ইমন কই, মানে কি হয় আর ডিরেক্টররা কি চায় যে তুমি কেন রিহার্সেল করতেছো না, তুমি স্ক্রিপ্টটা পড়ো। কিন্তু আমার সেটে ইমনের রিহার্সেল করার নিষেধ ছিল। ইমন চিপা চাপায় যায় রিহার্সেল করতো, যে ওকে বেস্ট করতে হবে। ইমনকে ধরে আনা হয়তো যে ও কেন রিহার্সেল করতেছে, কারণ আমি দেখছি ও যখন ইনস্ট্যান্ট কিছু একটা করে আমার ব্রিফের পরে, এটা অনেক অথেন্টিক হয়। যখন উনি প্রিপারেশন নেয় অনেক, এইটা করতে হবে, তখন এটার মধ্যে মেকি মনে হয়। আমার সারিকার ক্ষেত্রে একটু রিহার্সেল করলে তো আমার খুব ডিফিকাল্ট ছিল। দুজনের মানে অ্যাক্টিং এ পাওয়ার দুই রকম, বা দুজনে খুব ভালো অ্যাক্টিং করো। যেন আমার খুব পছন্দ একটা সিন আছে, একটা খাবার খাওয়ার সিন ছিল, যদি ভাত খাচ্ছ, বিউটিফুল সিন, যে তুমি ভাত খাবার বলতেছো যে আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে, তোমাকে মারার পর যে সিনটা। মায়া সব থেকে প্রিয় সিন কোনটা তোমার, সব থেকে বেশি খুব ভালো লাগে কোন সিনটা ভালো লাগছে বিশেষ করে? মায়ার আমার দুইটা সিন খুব প্রিয়। একটা হচ্ছে যে মানে আমি একটা অপরাধ করে
আমি 2 দিন নিখোঁজ ছিলাম, এরপরে ফ্যামিলিতে এসে যে ব্যালেন্স করাটা, যে সুন্দর মিথ্যা কথা বলে এরপর আবার ইমোশনাল হয়ে যাবে, এটা তোমার নিজের লাইফের সাথে মিলছে নাকি? না, আমার লাইফের সাথে তো ডেফিনেটলি মিলে নাই, ডেফিনেটলি মিলে নাই। আরেকটা সিন হচ্ছে যে না, এটা একটু ভালো লাগছে, এটা একটু কমেডি টাইপের, যে মানে আমি লিভার কিডনি টিডনি খুঁজতে যাচ্ছি, মজা হবে না লিভার কিডনি খুঁজতেছি, তার মানে লিভার কিডনি এটা তো রিলেট করতে পারবো না, মানে যে আমি লিভার কিডনি জিনিসটা এটা সিনেমা, তুমি লিভার খুঁজতেছ, লিভার দুর্দান্ত করছে ভাই, লিভার আছে না ভাই, লিভার ভাই আমার কাছে ভালো কিডনি আছে, কিনতে পারেন, এটা খুব আমার খুব পছন্দ হয়েছে। এই দুটো সিন আমার পার্সোনালি খুব ভালো লাগে। আমরা খুব র্যান্ডম শুট করছি, মানুষ তোমাকে মেকআপ করে তোমাকে চিনতেও পারে না মানুষ রাস্তাঘাটের মধ্যে। ইনফ্যাক্ট আমি বলবো আমার এই পোস্টার দেখে, তোমার মায়ার পোস্টার বা যখন কে দেখছে, মানুষ অনেকেই বুঝতে পারছে না যেটা আমি। কিন্তু আমার এই পোস্টারটা আমি একটা পোস্টার যে আপলোড করছি, আমার অনেক পছন্দ, ভালো লাগছে পোস্টার, ওই যে দাঁড়ায় আছো যে তুমি, আমার পোস্টারগুলো খুব ভালো লাগছে। এবং আমাদের পোস্টারের মধ্যে কিন্তু আমরা বুঝাইছি যে এটা খুবই সিমসাম একটা ওয়েব ফিল্ম, সিম্পল একটা ওয়েব ফিল্ম, যেটা আসলে আপনারা দেখলে আপনাদের স্মুথ লাগবে, আপনাদের ইমোশনাল হবেন, আপনার ভালো লাগবে। এবং বিশেষ করে যারা ফ্যামিলি, মানে যারা একটা কাপল, তাদের জন্য এই ছবিটা বেশি, মানে সংসারটা অন্য জিনিস। যদি আমি সংসার করি নাই, আমি জানি না আমি কিভাবে সংসার না করেও আমি কেন রিয়েলাইজ করে ফেলি। একটা কোশ্চেন ছিল আমার, যেহেতু সংসারের প্রসঙ্গটা আসলোই, আপনি সংসার মানে আপনি তো আপনার লাইফে, মানে আপনার ফ্রেন্ড সার্কেল বলেন, অনেকের জীবনে অনেক ভাঙা করে দেখতেছেন, অনেক রিলেশনশিপ ভেঙে যাচ্ছে, আপনার সংসার নিয়ে আপনার মানে প্ল্যানিং কি? আপনি কত টাকা শুরু করবেন? আমার প্ল্যানিং কি, যে এই যে সংসার করলে কি ক্যারিয়ারটা ডিস্টার্ব হতে পারে, বা আপনার ধারণা মানে কি প্ল্যানিংটা? একটা তো ডিস্টার্ব হইলো, ওটা বাদ দেন, আমি আপনারটা জিজ্ঞেস করি। আমার তো রিয়েলাইজেশন এখান থেকে আসে, আমার ডিরেক্টটাতে এটা হয় না, বাট আমি আমাকে ওই দিন একজন বলছিল যে 35 আগে বিয়ে শাদী করতাম, 35 বছর পরে যা বিয়ে করতে, 35 বছর হোক, মানে বিয়ের বয়স হয় না, তাহলে আমার মনে হয় 50 পরে করা উচিত। 50 পরে পরে আমি মেয়ে পাবো কোথায়? আমার পছন্দের সিন বেশ অনেকগুলোই আছে। বেস্ট কোনটা? আমার মনে হয় আমার খুব এনজয় করছো করতে পারো, তুমি ইমোশনাল হয়ে গেছো, হোয়াটএভার কিছু। ইমোশনাল এনজয় বলতে আমাদের গল্পটা তো একটু ইন্টেন্স গল্প, হ্যাঁ, সো এবং আমার ক্যারেক্টারটা তো মোটামুটি একটু ইন্টেন্স গল্প, মানে ইন্টেন্স ক্যারেক্টার। সো আমার মনে হয় যেই সিনে যে ও এসে পায়ে ধরে মাপ চায়, ওই সিনটাতে পুরো মনে হচ্ছিল প্রপারলি ওই জায়গাটাতেই আছে, মানে একদম মানে সিন কাটার পরও আমার কান্না থামছিল, মানে ওটা একদম ন্যাচারালি যা যতটুকু আমার কান্না আসছে। কোনটা মারলা যাও কেউ এটা? হ্যাঁ, আরে কি মার বাইরে ভাই ইমন, আমারও থাপ্পড় মারা দেখে মনে হয়েছে কি তোমার প্রতি রিয়েলি ওর ক্ষোভ আছে অনেক। আমি জানি না, বাট এই কিছু কাজও আসলে খারাপ করছে, কিরকম? ধরেন মাইন্ডগুলো এত রিয়েলিস্টিক দিয়ে দিচ্ছে। আমি ওকে বলছিলাম যে থাপ্পড় কিন্তু রিয়েলিস্টিক হতে হবে। ধরেন 2 দিন জ্বর ছিল, আমি জ্বর নিয়ে শুরু করছি আসলে মেয়ের হাতে থাপ্পড় খেয়ে জ্বর চলে আসছে। না, ও যেভাবে মারছে, আমার মনে হয় যে ওর লাইফের এমন কেউ ছিল, সেটা আমাকে মনে করে মারছে। সো মানে আমি আসলে 2 দিন আমার শরীর খুব ব্যথা ছিল, আমি আমি না আমি সারিকাকে বলছি, সারিকা সব তুমি রিয়েল করবা থাপ্পড় গুলো। সারিকা আমি দেখি ঠাস ঠাস থাপ্পড়, লাথি, ঘুষি যা ছিল মনে। বাবারে বাবা, আমার মায়া লাগছে তোমার জন্য, আমি সরি ভাই, কিন্তু সিনটা ভালো লাগবে। আপনি শুটিং শুরু করতেন সকাল 4:30টায়, কারণ ডাক্তার কাছে আমি যাবো কখন, শেষ করতেন রাত 10টা-11টায়। মাঝখানে যদি এরকম করেন, তো আমি কতটা কষ্ট করে যাচ্ছি। আমরা এনজয় করে শুট করছি সবাই, ডেফিনেটলি হ্যাঁ আমরা অনেক এনজয় করছি। নেক্সট মায়া 2 বানালে রাখবো আর কি। আচ্ছা, অনেকক্ষণ আমরা আড্ডা দিচ্ছি, আমরা শেষ করে ফেলি। আমি দর্শকদেরকে একটা কথা বলতে চাই, সেটা হলো যে আপনাদের দুজনেই, ওরা দুজনকে আপনারা অনেক ভালোবাসেন, আমরা অনেক ইন্টেন্স আলাপ করছি অনেক কিছু নিয়ে। আমার এই প্রশ্নগুলো আপনাদের মনের মধ্যেও ছিল ওদের জীবন নিয়ে। আমার কাছে মনে হচ্ছে 2008, 9, 10, 11, 12 ওই সময়কার দুজন সুপারস্টারকে নিয়ে আমি এখন 2024 সালে একটা কাজ করার চেষ্টা করেছি। তাদের দুজনেই সংসার আছে, ওই সংসারের গল্প, ভালোবাসার গল্প। আপনারা আমার কাজ দেখেন, আমাকে ভালোবাসেন। যদিও আমার অন্য কাজগুলোর মতো মায়া না, আমি একটু এক্সপেরিমেন্টাল কাজ করার চেষ্টা করেছি, ফ্রাইডে থেকে একদমই আলাদা, কিন্তু একটা মানবিক গল্প। আশা করি আপনারা নতুন একজন ইমন এবং নতুন একজন সারিকাকে কাজটা খুঁজে পাবেন, এবং নতুন একজন রায়হান রাফিকেও খুঁজে পেতে পারেন আপনারা। তো আপনারা যদি কাজটা দেখেন, আপনাদের ভালো লাগবে, আপনারা বিঞ্জ সাবস্ক্রিপশন করে কাজটা দেখতে পারেন। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে।